কাহিনীর শুরু হয় জন নামের এক ছোট্ট ছেলের মাধ্যমে, যার ছিল এক আশ্চর্যজনক শক্তি যা তাকে অন্য সব শিশুদের থেকে পুরোপুরি আলাদা করে তুলেছিল। আসলে সে সব ধরনের প্রাণীর ভাষা বুঝতে পারত এবং তাদের সঙ্গে কথা বলত। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল একটি কুকুর, যে জনকে অন্যান্য কুকুরদের সম্পর্কে অনেক কিছু বলেছিল। যেমন কুকুরেরা একে অপরের লেজের গন্ধ শুকে হ্যালো বলে। কিন্তু জনের এইভাবে প্রাণীদের সঙ্গে কথা বলা তার বাবা আর্চারের একেবারেই পছন্দ ছিল না। তিনি মনে করতেন জনের ওপর যেন কোনো অশুভ আত্মার প্রভাব রয়েছে। তাই তিনি গির্জা থেকে একজন ফাদারকে ডাকলেন, যাতে তিনি জনকে এই আত্মা থেকে মুক্ত করতে পারেন। যখন ফাদার জনকে তুলে ধরে ঘোরাচ্ছিলেন, তখন তার কুকুরটি রেগে গিয়ে ফাদারের পায়ে কামড় দেয়। অবশেষে আর্চার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কুকুরটিকে চিরতরে একটি শেল্টার হোমে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেদিন জন শেষবারের মতো তার প্রিয় সঙ্গীকে দেখছিল, আর তার চোখ কানায় কানায় ভরে উঠছিল জলেতে। সেই দিনের পর থেকে জন কখনো কোনো প্রাণীর সঙ্গে কথা না বলার শপথ নেয় এবং নিজের বাবার পদচিহ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। এরপর অনেক বছর কেটে যায়। এখন জন ডুলিটল বেশ বড় হয়ে গেছে। এত বছর পর সে একদম ভুলেই গিয়েছিল যে প্রাণীদেরও কোনো অনুভূতি থাকতে পারে, কারণ এখন তার মনে প্রাণীদের জন্য কোনো মানবতা অবশিষ্ট ছিল না। জনের দুটি মেয়ে ছিল, এবং আশ্চর্যের বিষয় হল এখন জন তার মেয়েদের সঙ্গে ঠিক তেমন আচরণ করত যেমন তার বাবা তার শৈশবে করত। অথচ সে নিজেই তার বাবার আচরণ পছন্দ করত না। যাই হোক, তার মেয়ে মায়া প্রাণীদের অনেক ভালোবাসত। একদিন পার্কে সে একটি ডিম পেল এবং নিজেই সেই ডিমের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিল। এরপর সে তার বাবাকে জানায় যে সে সামার ক্যাম্পে যেতে চায় না, কারণ সে বাড়িতে থেকে ডিম থেকে বাচ্চা বের হওয়া দেখতে চায়। কিন্তু জন চেয়েছিল যে মায়া বাড়িতে না বসে নিজের বয়সী বাচ্চাদের সঙ্গে সময় কাটাক, তাদের সঙ্গে কথা বলুক, বন্ধুত্ব করুক। তাই সে মায়াকে বলল যে কোনো পরিস্থিতিতেই তাকে সামার ক্যাম্পে যেতে হবে। নাস্তার পর জন হাসপাতালে পৌঁছায়। এখন সে একজন সুপরিচিত ডাক্তার হয়ে গেছে এবং সে তার 2 সহযোগীকে সঙ্গে নিয়ে নিজের একটি হাসপাতাল খুলেছে। তখন মার্ক তাকে জানায় যে তারা কোম্পানির একটি অংশ বিক্রি করার জন্য একটি চমৎকার অফার পেয়েছে। কিন্তু জিনো একটু দ্বিধাগ্রস্ত ছিল। এরপর মার্ক জনকে জানায় যে শনিবার সকালে তাদের 3 জনকে কোম্পানির মিটিংয়ের জন্য যেতে হবে। এদিকে জন তার পরিবারের সঙ্গে শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু মিটিংটা জরুরি ছিল, তাই সে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল যে তার স্ত্রী বাচ্চাদের নিয়ে ট্রিপে যাবে এবং জন শনিবার মিটিং শেষ করে তাদের সঙ্গে যোগ দেবে। যাই হোক, তারা যখন ট্রিপের জন্য বের হতে যাচ্ছিল, তখন মায়া তার বাবা মাকে জানায় যে রডনি, তার গিনিপিগটি, খাঁচা থেকে পালিয়ে গেছে। তখন জন প্রতিশ্রুতি দেয় যে সে রডনিকে খুঁজে এনে সঙ্গে নিয়ে যাবে। কিন্তু রাতে হঠাৎ রডনি জনের বিছানায় ঢুকে পড়ে এবং কম্বলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তার বুকে উঠে যায়। হঠাৎ রডনিকে নিজের ওপর দেখে জন ভয়ে চিৎকার করে ওঠে। তবে কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেয় এবং রডনিকে ধরে ফের খাঁচার মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জরুরি কল আসে, আর জনকে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছাতে হয়। পরে যখন সে বাড়ি ফিরে আসছিল, তখন রাস্তার মাঝে হঠাৎ একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। কিন্তু জন সময়মতো ব্রেক চাপতে সক্ষম হয়। এরপর সে কাজ দিয়ে দেখল যে কুকুরটি আহত হয়েছে। সে তখনই দেখতে পেল কুকুরটি ধীরে ধীরে উঠে জনকে বলল, সাবধানে গাড়ি চালাও। জন হতবাক হয়ে গেল, যেন তার কিছুই বুঝতে পারছিল না। অবশেষে সে চুপচাপ বাড়ি ফিরে এল। পরের দিন সকালে সে ডক্টর কালভের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিল। তিনি সেই কোম্পানির প্রতিনিধি ছিলেন যারা জনের হাসপাতালের একটি অংশ কিনতে চেয়েছিল। ডক্টর কালভে তাদের $4 মিলিয়ন একটি অফার দেন। এই প্রস্তাব শুনে মার্ক খুব খুশি হয়, কিন্তু জন কিছু বলার আগেই হঠাৎ সে চারপাশ থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। শীঘ্রই সে বুঝতে পারে যে এই শব্দগুলো তার চারপাশের প্রাণীদের। এরপর সে তৎক্ষণাৎ মিটিং শেষ করে জানিয়ে দেয় যে তার একটি জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আর সোজা বাড়িতে ফিরে যায়। তারপর সে দ্রুত ব্যাগ গুছিয়ে তার স্ত্রী ও বাচ্চারা যেখানে অবস্থান করছিল সেই কান্ট্রি হাউসের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে রডনি হঠাৎ তার সঙ্গে কথা বলতে শুরু করে, আর এতে জন এতটাই ঘাবড়ে যায় যে সে দ্রুত গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেয়। না হলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। এখন তার বিশ্বাস হতে চাচ্ছিল না যে সে সত্যিই প্রাণীদের কথা শুনতে পাচ্ছে। জন রডনিকে রাস্তার পাশে নামিয়ে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় মায়ের কথা। সে বুঝতে পারে যে মায়া রডনিকে কতটা ভালোবাসে। তাই সে আবার ফিরে গিয়ে রডনিকে তুলে নেয় এবং তাকে পুরো রাস্তা জুড়ে চুপ থাকার নির্দেশ দেয়, কারণ এবার যদি সে কোনো শব্দ করে তাহলে জন নিশ্চিতভাবেই তাকে ফেলে আসবে। এরপর জন রডনির খাঁচাটি গাড়ির ছাদের সঙ্গে বেঁধে দেয় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে কান্ট্রি হাউসে পৌঁছে যায়। জন সেখানে গিয়ে দেখে যে তার বাবা ইতোমধ্যেই সেখানে উপস্থিত। মায়া রডনিকে দেখেই দৌড়ে তার কাছে যায়, কিন্তু জন সবার সামনে স্বাভাবিক থাকার ভান করছিল, কারণ আসল সত্যটা হলো এখন সে সব ধরনের প্রাণীর সঙ্গে কথা বলতে পারছে। সন্ধ্যায় জন ঘুমাতে যাচ্ছিল, আর তার স্ত্রী লিসা বাথরুমে ছিল। তখন হঠাৎ করে জন আবারও একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ তাকে ডাকছে। সে ব্যালকনিতে গিয়ে দেখে এক পেঁচা তার সঙ্গে দেখা করতে এসেছে।
আসলে পেঁচার ডানায় কাঠের একটি টুকরো আটকে গিয়েছিল আর সে চাচ্ছিল জন সেটা সরিয়ে দিক। পেঁচাটি জানায় আশেপাশের সব প্রাণীর মধ্যে জন এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই এই বিষয় নিয়ে কথা বলছে যে কিভাবে একজন মানুষ প্রাণীদের ভাষা বুঝতে পারে। জন যখন পেঁচার ডানার কাঠের টুকরো সরিয়ে দিল তখন হঠাৎ লিসা সেখানে চলে আসে। জন তাড়াহুড়ো করে তাকে বেডরুমে নিয়ে যায় এবং ঘুমাতে বলে। এরপর জন শান্ত হওয়ার জন্য রান্নাঘরে পানি খেতে যায়, কিন্তু তখনই রডনি আবার তার সঙ্গে কথা বলা শুরু করে। যেন এতেই শেষ নয়। কিছুক্ষণ পর হঠাৎ করে জঙ্গলের অনেক প্রাণী জনের বাসায় এসে উপস্থিত হয়। প্রত্যেকে নিজেদের সমস্যার কথা জানাতে শুরু করে। এটা দেখে জন আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌড়ে গাড়ির দিকে যায়। লিসা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জন বলে আমাকে যেকোনোভাবে শহরে ফিরে যেতেই হবে। এরপর সে হাসপাতালের এক চিকিৎসককে ফোন করে জানায় যে সে তার মস্তিষ্কের পরীক্ষা করাতে চায়। হাসপাতালে পৌঁছানোর পর জন দেখে আবর্জনার ড্রামে দুটি ইঁদুর মারামারি করছে। এরপর সে দ্রুত নিজের সবরকম টেস্ট করিয়ে নেয়। ডাক্তার স্যাম তাকে জানায় যে তার মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে। সম্ভবত অতিরিক্ত কাজের চাপ এবং বিশ্রামের অভাবে তার এসব কল্পনা হচ্ছে। অবশেষে রবিবার সকালে জন তার স্ত্রীকে ফোন করে জানায় যে সে শিগগিরই কান্ট্রি হাউসে ফিরে আসছে। কিন্তু ফোন কাটার পরই তার নজর পড়ে সেই কুকুরটির দিকে, যেটি সেদিন রাতে তার গাড়ির সামনে এসেছিল। এখন সেটিকে একটি ভ্যানে করে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। জন তখনই তার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। জন যখন শেল্টার হোমে পৌঁছায় তখন সে সব কুকুরের আওয়াজ শুনতে পায়। সবাই চাইছিল যে জন তাদের দত্তক নিক, কিন্তু জন শুধু সেই কুকুরটিকে মুক্ত করল, কারণ তার মনে খারাপ লাগছিল যে তার ভুলের কারণে ওই কুকুরটি আহত হয়েছিল এবং সম্ভবত সেজন্যই ধরা পড়েছিল। তাই সে কুকুরটিকে শেল্টার হোম থেকে বের করে সাহায্য করল। জন এরপর কুকুরটিকে বলল, দেখ ভাই, আমি আমার ভুল সংশোধন করেছি। এবার তুই তোর পথে, আমি আমার পথে। কিন্তু কুকুরটিও জনের সঙ্গে যেতে চাইছিল, তাই সে রাস্তায় শুয়ে পড়ে অসুস্থ হওয়ার অভিনয় করতে লাগল। ঠিক সেই সময় জনের ফোনে মায়ার কল আসে। মায়া পেছন থেকে কুকুরের ঘেউ ঘেউ শুনে আনন্দে লাফিয়ে ওঠে এবং তার মাকে বলে, বাবা একটা কুকুর দত্তক নিয়েছে। লিসা এটা শুনে বেশ খুশি হয় এবং জনকে জিজ্ঞেস করে, তুমি কি এই কারণেই শহরে গিয়েছিলে? এখন জন আর তাদের আনন্দ কেড়ে নিতে পারত না, তাই সে সম্মতি জানিয়ে দিল এবং কুকুরটিকে সঙ্গে নিয়ে কান্ট্রি হাউসের উদ্দেশ্যে রওনা হল। অবশেষে কান্ট্রি হাউসে পৌঁছানোর পর সবাই মিলে কুকুরটির নাম রাখল লাক। মায়া তার নতুন পোষা প্রাণী পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু তার মন খারাপ ছিল যে তাকে গ্রীষ্মকালীন ক্যাম্পে যেতে হবে। রাতে জন লাককে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে এবং লিসা ও তার বড় মেয়ে চার্লি অন্য একটি গাড়িতে বাড়িতে ফেরে। অন্যদিকে সেই পেঁচাটি বনের অন্যান্য প্রাণীদের জানিয়ে দেয় যে জন কিভাবে তার সাহায্য করেছিল। এরপর অন্যান্য প্রাণীরাও জনের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। জন তখন বাড়িতে লিসার সঙ্গে সময় কাটাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। জন দরজা খুলতেই দেখে তার সামনে 3টি ভেড়া দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ জানালা এবং দরজা দিয়ে অসংখ্য প্রাণী তার ঘরের ভেতরে প্রবেশ করে ফেলেছিল। এই বিশৃঙ্খলার মধ্যে জন একটি ছাগলকে বাড়ির বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছিল। তখনই সে দেখে চার্লি বাথরুমের দিকে যাচ্ছে। জন তাকে থামানোর জন্য বলে, এইমাত্র লাক টয়লেটে গিয়েছিল, তাই আগে পরিষ্কার করতে হবে, তারপর তুমি যেতে পারবে। কিছুক্ষণ পর চার্লি বাথরুমে গেল এবং এতক্ষণে সেই ছাগল ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই দরজা খোলার সঙ্গে সঙ্গে 3টি ভেড়া ও 2টি কুকুর ঘরে ঢুকে পড়ল। এর সঙ্গে কিছু পাখি ও একটি শূকরও ঢুকে গেল, আর দরজা বন্ধ করার আগেই 2টি পেঙ্গুইন ও একটি মোরগও ঘরে প্রবেশ করল। এখন জনের বাড়ি যেন এক চিড়িয়াখানার মতো হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে সে এই প্রাণীগুলোর সমস্যা শুনে তাদের সাহায্য করবে। প্রথমে সে একজোড়া কবুতরের ঝগড়া মিটিয়ে দিল। তারপর সে একটি বাঁদরকে মদ্যপানের অভ্যাস ছাড়তে সাহায্য করল। এরপর সে একটি কুকুরের সমস্যার সমাধান করল, যে টেনিস বলের পেছনে ছুটতে পাগল হয়ে গিয়েছিল। তবে এটাও যথেষ্ট ছিল না, কারণ শেষ পর্যন্ত একটি ঘোড়া তার দরজায় এসে হাজির হল। এই ঘোড়াটি একজন পুলিশ অফিসারের জন্য কাজ করত এবং সে ভয় পাচ্ছিল যে খুব শিগগিরই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে, কারণ তার দৃষ্টিশক্তি কমে আসছিল। তখন জন একটি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে তার জন্য বিশেষ চশমা তৈরি করল, যাতে সে আগের মতো সবকিছু স্পষ্ট দেখতে পারে। শেষ পর্যন্ত জন প্রাণীগুলোর সাহায্য করে খুব খুশি ছিল, কিন্তু ঠিক তখনই সেই মদ্যপ বাঁদর নতুন একটি সমস্যা নিয়ে হাজির হল। সে মজার ছলে সার্কাসের একটি বাঘকে খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিল, আর এখন সেই বাঘটি একটি টাওয়ারের ছাদ থেকে ঝাঁপ দিতে চলেছে। যদিও জন বাঘকে খুব ভয় পেত, তবুও সে বাঘটির সমস্যার কারণ জানতে গেল। সেই বাঘ, যার নাম ছিল জ্যাক, জনকে জানালো যে তার মাথায় মারাত্মক ব্যথা হচ্ছে এবং এই ব্যথা থেকে মুক্তি পেতে সে কিছু করতেও রাজি। এটি শুনে জন বলল, আমি তোমার সাহায্য করতেই এসেছি, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে সার্কাসে ফিরে যেতে হবে। আসলে জন ছিল না কোনো পশু চিকিৎসক, আর সে বাঘদের সম্পর্কে খুব বেশি জানত না। তাই তাকে গবেষণা করে জানতে হবে যে কিভাবে জ্যাকবের অসুস্থতা সারানো যায়। পরের দিন হাসপাতালের লাইব্রেরিতে সে বাঘদের নিয়ে পড়াশোনা করছিল। ঠিক
ঠিক তখনই তার বন্ধু মার্ক তার সঙ্গে দেখা করতে এল। জন তাকে জানাল যে গত রাত সে কিছু জরুরি রোগীর চিকিৎসা করেছিল এবং এর ফলে তার জীবনের সেরা মুহূর্তগুলোর কথা মনে পড়ে গিয়েছিল। সে বলল, যখন আমি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হলাম তখনই আমি রোগীদের চিকিৎসা করা শুরু করি। যদিও তখন আমি খুব কম টাকা উপার্জন করতাম, তবুও প্রতিটি রোগীকে নিজের মতো করে দেখে চিকিৎসা করতাম। কিন্তু জনের মা এসব বুঝতে পারছিল না, কারণ তার কাছে টাকার চেয়ে বড় কিছু ছিল না। তিনি হাসপাতালের একটি অংশ বিক্রির ব্যাপারে খুবই উৎসাহিত ছিলেন। যাই হোক, পরে জন বাঘদের নিয়ে গবেষণা করতে করতে পশু বিশেষজ্ঞ ডক্টর ফিশের সঙ্গে যোগাযোগ করল, যিনি বাঘদের চিকিৎসায় বিশেষজ্ঞ। জন তার কাছ থেকে কিছু তথ্য নিল এবং সন্ধ্যায় সে জ্যাকবের সঙ্গে দেখা করতে সার্কাসে গেল। জন তাকে জানাল, এখনও তোমার রোগের সঠিক চিকিৎসা পাইনি, তবে আমি শিগগিরই কোনো সমাধান বের করব। পরে যখন জন হাসপাতালে ফিরে এল তখন সে সেই দুটি ইঁদুরকে দেখতে পেল, যেগুলো কয়েকদিন আগে আবর্জনার স্তূপে মারামারি করছিল। কিন্তু এবার সে দেখল তাদের মধ্যে একটিকে খুবই অসুস্থ দেখাচ্ছে এবং তার চিকিৎসার খুব দরকার। জন সেই ইঁদুরটিকে কাগজের খামের ভেতরে রেখে জরুরি বিভাগে নিয়ে গেল এবং তার চিকিৎসা শুরু করল। ঠিক তখনই লিসা সেখানে চলে এল এবং জনকে একটি ইঁদুরের চিকিৎসা করতে দেখে হতভম্ব হয়ে গেল। শীঘ্রই অন্যান্য ডাক্তাররাও সেখানে চলে এল এবং তারা অবাক হয়ে দেখল যে জন প্রাণীদের সঙ্গে কথা বলছে। কিন্তু হঠাৎ করেই সেই ইঁদুরটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জন ভাবল ইঁদুরটি হয়তো হার্ট অ্যাটাক করেছে, তাই সে তার মুখে শ্বাস দিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করল, যাতে ইঁদুরটি আবার জ্ঞান ফিরে পায়। কিন্তু যখন সে ইঁদুরটির বুকে ম্যাসাজ করছিল তখন তার পেট থেকে কিছু অদ্ভুত শব্দ বেরোতে লাগল। তখন জন বুঝতে পারল যে আসলে ইঁদুরটির শুধু গ্যাসের সমস্যা হয়েছিল। কিন্তু লিসা এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে মনে করল জনের মানসিক অবস্থা এখন আর ঠিক নেই, তাই সে সিদ্ধান্ত নিল জনকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। সেখানে জনের পরিচয় হল হাসপাতালের ডিরেক্টর ডক্টর ব্লেইনের সঙ্গে। তখন জানা গেল জন ও ব্লেইন একসঙ্গে কলেজে পড়াশোনা করেছিল। ব্লেইনের একটি পোষা বিড়াল ছিল যে তাকে একদমই পছন্দ করত না। অন্যদিকে জন ও ব্লেইনকে খুব একটা পছন্দ করত না, তাই দ্রুতই জন আর সেই বিড়ালের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল। ব্লেইন চেয়েছিল জনের মানসিক স্থিতি স্বাভাবিক নয় তা প্রমাণ করতে, তাই সে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে একটি শিম্পাঞ্জিকে ব্রেন ওয়েব মনিটরের সঙ্গে সংযুক্ত করল এবং বলল, যদি জন সত্যিই প্রাণীদের সঙ্গে কথা বলতে পারে তাহলে তাকে এই শিম্পাঞ্জির সঙ্গে কথা বলতে হবে। দেখেই বুঝে গেল যে চিম্পাঞ্জি জনের কথা বুঝতে পারছে কিনা। এবার জন চিম্পাঞ্জির সাথে কথা বলতে লাগল, কিন্তু চিম্পাঞ্জি কোনো মনোযোগই দিল না। বারবার চেষ্টা করেও কোনো লাভ হল না, তাই ব্লেন আরেকজন ডাক্তারকে ডাকল যাতে সে জনকে ব্লেনের অফিসে নিয়ে যায়। জন যখন ঘর থেকে বের হচ্ছিল তখন হঠাৎ সে শুনতে পেল যে চিম্পাঞ্জি কথা বলছে এবং বুঝতে পারল যে সে স্প্যানিশ ভাষায় কথা বলে। এটাই ছিল কারণ যে চিম্পাঞ্জি তার কথা বুঝতে পারছিল না। এখন জন বুঝে গেল যে যদি তাকে এখান থেকে বের হতে হয় তবে তাকে স্বীকার করতে হবে যে সে আসলে কখনোই জানোয়ারদের সাথে কথা বলে না, বরং এটা তার মনের একটি বিভ্রম। সে লিজাকে ফোন করল, কিন্তু রোডনি ফোন ধরে ফেল আর জন ও রোডনির মধ্যে তর্ক শুরু হয়ে গেল। অন্যদিকে এক ডাক্তার জনকে ফোনে একটি ইঁদুরের সাথে ঝগড়া করতে দেখল, আর এতে সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে জন পাগল হয়ে গেছে। সেই সময় সার্কাসে জেক সব আশা হারিয়ে ফেলেছিল। সে ভেবেছিল জন আর কখনোই তাকে বাঁচাতে আসবে না। কিছুক্ষণ পর লাক জেকবের সাথে দেখা করতে এলো, কিন্তু সে দেখল যে জেকবের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এবার লাক সাহায্য চাওয়ার জন্য সরাসরি জনের কাছে গেল, কিন্তু জন তাকে দেখেই রেগে গেল। সে বলল, যেদিন থেকে তুই আমার জীবনে এসেছিস সেদিন থেকেই সবকিছু উল্টপালট হয়ে যাচ্ছে। এই কথা শুনে লাক চলে গেল, আর হঠাৎ জন খুব বেশি হতাশ হয়ে জোরে চিৎকার করতে লাগল। এটা দেখে মানসিক হাসপাতালের দুইজন রোগী বেশ ঘাবড়ে গেল। পরের দিন সকালে জন ব্লেনের অফিসে গেল এবং বলল যে সে বাড়ি যেতে চায়। কিন্তু ব্লেন বলল, এখনও তোমাকে কমপক্ষে 1 মাস এখানে থাকতে হবে। এবার জনের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার শেষ কৌশল চালানোর সিদ্ধান্ত নিল। সে ব্লেনকে বলল, যদি তুমি আমাকে এখনই বাড়ি না যেতে দাও তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি তোমার আলমারিতে নাচের পোশাক রেখে দাও আর লুকিয়ে লুকিয়ে নাচ করো। আসলে ব্লেনের বিড়ালি জনকে এই গোপন তথ্য দিয়েছিল। জন এই কথাটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্লেনকে ব্ল্যাকমেইল করল এবং অবশেষে সে বাড়ি ফিরে গেল। কিন্তু বাড়ি ফিরে জন অবাক হয়ে গেল, কারণ সে দেখল মায়া বাড়িতেই আছে, অথচ সে 3 সপ্তাহের জন্য ক্যাম্পে থাকার কথা ছিল। পরে জন জানতে পারল যে ক্যাম্পে মায়ার একদম ভালো লাগেনি, তাই সে ফিরে এসেছে। পরিবারের সাথে দেখা করার পর জন হাসপাতাল গেল এবং পুরোপুরি তার কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। এখন সে কোনো জানোয়ারের ডাক শুনলেও সেটাকে উপেক্ষা করত। সন্ধ্যায় জন বাড়ি ফিরে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে দেখল তার বাবা মায়ের ঘরে ছিলেন। মায়া তার দাদাকে রোডনির সাথে পরিচয় করিয়ে দিল এবং বলল যে রোডনিও প্রেস কনফারেন্সে যেতে চায়। কিন্তু তখনই জন বলল, ওকে খাঁচায় ঢুকিয়ে দাও আর তাড়াতাড়ি রেডি হও। জন চলে যাওয়ার পর মায়া তার দাদাকে বলল, যখন আমি জানতে পারলাম যে বাবা জানোয়ারের সাথে কথা বলতে পারে
তখন আমি খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল বাবা আমার মতোই একটু আলাদা মানুষ কি, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে জানোয়ারের সঙ্গ ছেড়ে দেবে এবং বাবার দেখানো পথেই চলবে। তখন তার দাদা মায়াকে বলল, তুমি যেমন চাও তেমনই থাকা উচিত। সে আরও বলল, অনেক সময় বাচ্চাদের পরিবর্তন করার দরকার হয় না, বরং মা বাবাদের বদলানোর দরকার হয় গো। আসলে এখন আর্চার অনুতপ্ত হচ্ছিল যে সে ছোটবেলায় জনের এই বিশেষ প্রতিভাকে গুরুত্ব দেয়নি। জন দরজার পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছিল। পরে জন তার স্ত্রী এবং মেয়েদের ক্লিনিকে নামিয়ে দিয়ে লাকের সাথে টাইগারকে বাঁচানোর মিশনে বেরিয়ে পড়ল। তারা লুকিয়ে সার্কাসে প্রবেশ করল, কিন্তু কিছুক্ষণ পরই গার্ডরা তাদের দেখে ফেলল। তবে তার আগেই তারা জেকবকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে গেল। ওদিকে লিজা জনের হঠাৎ চলে যাওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়ল। আর মার্কও এই নিয়ে উদ্বিগ্ন ছিল যে যদি জন প্রেস কনফারেন্সে না আসে তাহলে ক্যালোয়ে হাসপাতাল কেনার চুক্তি বাতিল হয়ে যাবে। অন্যদিকে জন জেকবকে নিয়ে হাসপাতালে পৌঁছাল, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে চলে এল। জন এখন জেকবের সাথে অপারেশন থিয়েটারে ছিল, আর লাক পুলিশদের হাসপাতালে ঢোকার থেকে আটকানোর দায়িত্ব নিল। ওদিকে প্রেস কনফারেন্সে জিনো ভুল করে মার্কের নাকে দরজা মেরে দিল। সবাই ভয় পেয়ে গেল যে তার নাকের হাড় ভেঙে গেছে কিনা, তাই জিনো তাকে এক্সরে করানোর জন্য নিয়ে গেল। কিন্তু তারা যখন রুমে ঢুকল তখন তারা জনকে টাইগারের সাথে দেখতে পেল। অপারেশন থিয়েটারে এত বড় টাইগার দেখে তাদের পুরোপুরি চমকে উঠতে হল। টাইগারকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে বলল যাতে সে তাকে পুলিশের হাতে তুলে দিতে পারে, কিন্তু এবার জিনো সত্যিই মার্ককে জোরে ঘুষ মেরে অজ্ঞান করে দিল। এরপর জন জিনোর সাহায্যে রিপোর্টারদের চোখ এড়িয়ে জ্যাকবকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ডাক্তার কালভে জন ও জিনোকে দেখে তাদের টেনে নিয়ে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য বাধ্য করল। এই সময় জ্যাকবের চোখ পড়ল সুপের মধ্যে লুকিয়ে থাকা রোডনির দিকে, আর সে তাকে খাওয়ার জন্য বেরিয়ে এল। এত বড় হিংস্র টাইগার সামনে আসতেই সেখানে হুলস্থুল পড়ে গেল, আর আতঙ্কে সবাই পালাতে লাগল। তবে ঠিক সময়ে জন সবাইকে শান্ত করার চেষ্টা করল এবং বলল যে জ্যাকবের জরুরি অস্ত্রোপচার করতে হবে। এদিকে বাইরে পুলিশ জ্যাকবকে চুরির অভিযোগে জনকে গ্রেপ্তার করতে এসেছিল, কিন্তু তখনই তারা দেখতে পেল যে বিভিন্ন ধরনের প্রাণীরা হাসপাতালকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তাই চাইলেও পুলিশ হাসপাতালে ঢুকতে পারছিল না। অন্যদিকে অপারেশন থিয়েটারে যখন লিসা জনকে জ্যাকবের অস্ত্রোপচার করতে দেখল তখন সে বুঝতেই পারছিল না যে আসলে কি ঘটছে। সে আবারও জনকে মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তখনই আর্চার তাকে বোঝাল, আমার ছেলে সত্যিই প্রাণীদের সাথে কথা বলতে পারে। আর্চার জানাল যে এই ক্ষমতা জনের ছোটবেলা থেকেই ছিল, কিন্তু তারা কখনো এ কথা বিশ্বাস করেনি। প্রথমে তাদেরও মনে হয়েছিল যে জন পাগল হয়ে গেছে, কিন্তু এখন আর্চার নিজের চোখে এর প্রমাণ দেখে বুঝতে পারল যে জনের সত্যিই এই বিশেষ শক্তি আছে। এদিকে জিনো অস্ত্রোপচারে জনকে সাহায্য করছিল। জন সার্জারির সময় জ্যাকবকে জাগিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছিল। যখন লিসা এটা দেখল তখন সে নিজেই ঘরে গিয়ে জ্যাকবের হাত ধরে রাখল। অবশেষে দ্রুতই সার্জারি সম্পন্ন হল এবং জ্যাক ব্যথা থেকে মুক্তি পেল। জন সবাইকে জানাল যে জ্যাকবের অস্ত্রোপচার সফল হয়েছে। ঠিক তখনই মার্ক জ্ঞান ফিরে পেয়ে সোজা ডাক্তার কালভের কাছে গেল। এরপর তারা দুজন অপারেশন থিয়েটারে ঢুকে পড়ল, আর কালভে বলল যে সে এখনও হাসপাতালের ডিল সাইন করতে আগ্রহী। কিন্তু তখনই জন জানিয়ে দিল যে সে হাসপাতাল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্ক এখনও তার অংশ বিক্রি করার জন্য পিডাপিডি করছিল। ঠিক তখনই কিছু কবুতর উড়ে এসে মার্ক ও কালভের মুখে মেকআপ মাখিয়ে দিল। এতে তারা রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর দেখা যায় মায়ের ঘরে রাখা ডিম ফুটে যায়, আর সেখান থেকে একটি ছোট কুমিরের বাচ্চা বের হয়। এরপর লাক, রোডনি আর মায়া মিলে ঠিক করল যে তারা এটাকেও পালন করবে, আর সেও তাদের পরিবারের সদস্য হয়ে গেল। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।